প্রথমেই দেখে নেব আজকের 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। বিজেপি সরকার থাকলে চুরি করতে পারবেন না, তৃণমূল কাউন্সিলরদের পদত্যাগ নিয়ে বিস্ফোরক অগ্নিমিত্রা। হকাররা অর্থনীতির মেরুদণ্ড, উচ্ছেদ নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে সোচ্চার মমতা বন্দ্যোপাধ্যায়। বৈধ নথি নেই তাই ফিরছি, এসআইআর আতঙ্কের জেরে দালালের হাত ধরে আসা শ্রমিকদের হাহুতাশ, বৃষ্টি মাথায় নিয়েই দেশে ফেরার ঢল। মহিলাদের অ্যাকাউন্টে এবার ৩,০০০ টাকা, অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিতরণ শুরু হতেই ব্যাপক তৎপরতা। বিপদের আশঙ্কায় দড়িতে বাঁধা ৭০ ফুটের মেসি, কাটমানি বিতর্কে তৃণমূলকে তীব্র তোপ দিলীপ ঘোষের। বদলে গেল ঐতিহ্য, এবার রেড রোডের বদলে ব্রিগেডের মাঠে ঈদের নামাজ। বিজেপি দরজা খুললেই ঘর খালি তৃণমূলের, অপেক্ষায় এতজন তৃণমূল এমপি, কাদের কথা বললেন সৌমিত্র খাঁ। যাদের ইচ্ছে চলে যেতে পারেন, দল ভাঙার আশঙ্কায় এবার কঠোর মমতা। রাজগঞ্জে ১৭,০০০ ভুয়ো জব কার্ডের হদিশ, তদন্তের দাবিতে সরব রাজনৈতিক দলগুলি। হুমকি দিয়ে ফতোয়া জারি করে হাওড়ার মঙ্গলাহাট দখল বিজেপির। আর ২ থেকে ৩ ঘন্টার মধ্যে ১৮০ ডিগ্রি ঘুরে যাবে খেলা, জারি সতর্কতা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। বিজেপি সরকার থাকলে চুরি করতে পারবেন না, তৃণমূল কাউন্সিলরদের পদত্যাগ নিয়ে বিস্ফোরক অগ্নিমিত্রা। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই অনেক তৃণমূল নেতা কাউন্সিলরের পদ থেকে ইস্তফা দিয়েছেন, কেউ বা দুর্নীতির দায়ে পুলিশের জালে ধরা পড়েছেন, কারোর বা নতুন পদে নতুন দায়িত্ব নিতে অনীহা। কেন হলো এমনটা, এই নিয়ে তৃণমূলের দিকে অভিযোগের তীর তুললেন বিজেপি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পশ্চিমবঙ্গের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন, এটা অত্যন্ত দুঃখের বিষয় যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তৃণমূলের যে কাউন্সিলররা গত ১৫ বছর ধরে পদে ছিলেন, তারা হঠাৎ পদত্যাগ করছেন বা পদ গ্রহণ করছেন না। এটা শুধু তাদের দায়িত্ব জ্ঞানহীনতা এবং স্বার্থপরতাকেই প্রকাশ করে। ১৫ বছর ধরে বাংলার মানুষকে লুট করার সুযোগ তাদের কাছে ছিল এবং তারা সেটাই করেছেন। এখন তারা ভাবছেন, বুঝছেন এবং তারা আত্মবিশ্বাসী যে আমাদের সরকার ক্ষমতায় আসার পর তারা বেশি চুরি করতে পারবেন না, তাই তারা ক্ষমতায় থাকছেন না। তাদের এই পদক্ষেপ তাদের দায়িত্ব জ্ঞানহীনতাকেই প্রকাশ করে। হকাররা অর্থনীতির মেরুদণ্ড, উচ্ছেদ নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে সোচ্চার মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ক্ষমতায় পালাবদলের পর কলকাতার একাধিক এলাকা হকার মুক্ত করতে সক্রিয় হয়েছে নতুন বিজেপি সরকার। আর এই উচ্ছেদ অভিযান নিয়েই এবার রাজ্যের নতুন শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করে তিনি অভিযোগ করেন, বিজেপি সরকার ক্ষমতায় এসেই হকারদের উপর অত্যাচার চালাচ্ছে এবং তাদের জীবিকার অধিকার কেড়ে নিচ্ছে। পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেই বিজেপি সরকার হকারদের উপর অত্যাচার চালাচ্ছে, উচ্ছেদ করছে, তাদের দোকান ভেঙে দিচ্ছে, তাদের চোখের জলকে তোয়াক্কা না করে তাদের পথে বসাচ্ছে। সেটা দেখে আমি বিস্মিত, ক্রুদ্ধ, মর্মাহত। অত্যাচারীরা এর জবাব নিশ্চয়ই পাবে। আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, সুপ্রিম কোর্টও এর আগে একাধিক রায়ে স্পষ্ট করেছে যে হকারদের জীবিকা নির্বাহের অধিকার আসলে মানুষের মৌলিক অধিকারের শামিল। হকারদের দেশের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভারতের মতো উন্নয়নশীল দেশে কর্মসংস্থানের ক্ষেত্রে এই অনানুষ্ঠানিক ক্ষেত্রটির ভূমিকা অপরিসীম। কর্পোরেট বা সরকারি চাকরির উপর নির্ভর না করে লাখ লাখ মানুষ এই পেশার মাধ্যমে স্বনির্ভর হয়েছেন এবং নিম্নবিত্ত পরিবারগুলি টিকে রয়েছে। এই উচ্ছেদ অভিযানের ফলে বহু সংসার সম্পূর্ণ ধ্বংসের মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন সরকার ক্ষমতায় আসার পরই কলকাতা, শিয়ালদা, হাওড়া স্টেশন, বালিগঞ্জ এবং পার্ক সার্কাসের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলির রাস্তা এবং ফুটপাত থেকে অবৈধ দখলদারি হটাতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে নামিয়ে জোরদার অভিযান শুরু করেছে। এই উচ্ছেদ অভিযানের প্রতিবাদে গত শনিবারই কলকাতার রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ মালা রায়, শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য এবং বৈশ্যানর চট্টোপাধ্যায়ের মতো হেভিওয়েট নেতারা। তাদের স্পষ্ট দাবি, হকারদের এভাবে জোরপূর্বক উচ্ছেদ না করে আগে তাদের উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে সরকারকে। ক্ষমতায় এসে হকারদের উপর বিজেপি সরকার অত্যাচার করছে বলে সরব হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি জানান, উচ্ছেদ অভিযানের জেরে বহু নিম্নবিত্ত পরিবার পথে বসছে। হকারদের জীবিকার অধিকার সুপ্রিম কোর্ট স্বীকৃত মৌলিক অধিকার এবং তারা দেশের অর্থনীতির মেরুদণ্ড বলে দাবি মমতার। শিয়ালদা, হাওড়া, বালিগঞ্জ এলাকায় ফুটপাত দখলমুক্ত করার সরকারি অভিযানের বিরুদ্ধে ইতিমধ্যেই পথে নেমেছে তৃণমূল।
বৈধ নথি নেই তাই ফিরছি। এসআইআর আতঙ্কের জেরে দালালের হাত ধরে আসা শ্রমিকদের হাহুতাশ, বৃষ্টি মাথায় নিয়েই দেশে ফেরার ঢল। উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে বাংলাদেশি নাগরিকদের ভিড়। বুধবার চরম বৃষ্টিতেও সেই ভিড় অব্যাহত, যদিও গতকালের তুলনায় এদিন সংখ্যাটা কিছুটা কম বলে জানা গেছে। স্থানীয় সূত্রের দাবি, সকাল পর্যন্ত প্রায় 70 জন ওই সীমান্ত এলাকায় অবস্থান করেছেন। জানা গিয়েছে, এই পরিস্থিতিতে সীমান্তের পাশে একটি নবনির্মিত বাড়িতে তাদের অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। তবে এখনও দফায় দফায় নতুন করে বাংলাদেশি নাগরিকেরা সীমান্ত এলাকায় এসে পৌঁছচ্ছেন। স্থানীয়দের অনুমান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সংখ্যাটা আরও বাড়বে, বই কমবে না। আখতারুল মণ্ডল নামে এক ব্যক্তি জানান, 2.5 বছর আগে দালালের মাধ্যমে তিনি ভারতে এসেছিলেন। দুর্গানগর এলাকায় থাকতেন বলে দাবি তার। ভারতে আসার জন্য দালালকে 10,000 টাকা দিতে হয়েছিল বলেও জানান তিনি। তবে তার কাছে কোনো ভোটার কার্ড বা আধার কার্ড নেই। এসআইআর আতঙ্কের জেরে এখন দেশে ফিরে যাওয়ার চেষ্টা করছেন বলে দাবি আখতারুলের। অন্যদিকে হৃদয় মোল্লা নামের আরেক ব্যক্তি জানান, তিনি দীর্ঘদিন ধরে বারাসাত ও মধ্যমগ্রাম এলাকায় ঠিকা শ্রমিকের কাজ করতেন। ছোটবেলা থেকেই এদেশে রয়েছেন বলেও দাবি তার। যদিও বাবা মা বাংলাদেশের বাসিন্দা হওয়ায় 2002 সালের আগের বৈধ কোনো নথি দেখাতে পারেননি। সেই কারণেই থানার তরফে তাকে এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হৃদয়ের দাবি, তাদের আদি বাড়ি বাংলাদেশের খুলনায়। বর্তমানে নিজেদের যাবতীয় জিনিসপত্র ব্যাগ এবং পোটলায় ভরে সীমান্তে হাজির হয়েছেন বহু মানুষ। তাদের অনেকেই পেটের টানে অবৈধভাবে ভারতে এসে বিভিন্ন জায়গায় শ্রমিকের কাজ করতেন বলে জানা গিয়েছে। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর করা বার্তা এবং এসআইআর আতঙ্ককে কেন্দ্র করে এখন পুলিশি ঝামেলা এড়াতেই দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারা। এদিকে পুরো পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন ও বিএসএফ। একই সঙ্গে সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। মহিলাদের অ্যাকাউন্টে এবার 3,000 টাকা। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিতরণ শুরু হতেই ব্যাপক তৎপরতা। রাজ্যে নতুন সরকার গঠনের পর সামাজিক সুরক্ষার সবচেয়ে বড় পদক্ষেপ হিসেবে আত্মপ্রকাশ করেছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। পুরনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পরিধি ও আর্থিক সহায়তার পরিমাণ বাড়িয়ে এবার মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা দেওয়ার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণার পর আজ সকাল থেকে প্রকল্পের নির্দিষ্ট পোর্টাল চালুর পাশাপাশি ফর্ম বিতরণ ও নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। গ্রামীণ ও শহর এলাকা জুড়ে এই নতুন প্রকল্পকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে। প্রশাসন সূত্রে স্পষ্ট করা হয়েছে, যারা আগে থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তারা সরাসরি এই নতুন প্রকল্পের আওতায় চলে আসবেন। মূলত নতুন আবেদনকারী এবং যাদের নাম আগে কোনো কারণে বাদ গিয়েছিল তাদেরই নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদন জানাতে হবে। এবারের প্রক্রিয়ায় মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নতুন ভোটার তালিকার ভিত্তিতে তথ্য যাচাই করা হলেও যাদের নথি কোনো ট্রাইব্যুনালে আটকে রয়েছে তাদের ক্ষেত্রে আপাতত এই সুবিধা চালু রাখা হবে। প্রশাসনের নির্দিষ্ট ক্যাম্প থেকে সরাসরি ফর্ম সংগ্রহ করতে পারবেন। আবেদনের জন্য বৈধ রেশন কার্ড, আধার কার্ড, ব্যাংক পাসবইয়ের কপি, আয়ের শংসাপত্র এবং বসবাসের প্রমাণপত্র জমা দেওয়া বাধ্যতামূলক। তবে সামগ্রিক প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার সংযোগ। আধার লিঙ্ক না থাকলে উপভোক্তার অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছবে না বলে প্রশাসনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। আবেদনপত্র যাচাইয়ের কাজ অত্যন্ত নিপুণভাবে ভাগ করেছে প্রশাসন। গ্রামীণ এলাকায় বিডিও, শহরাঞ্চলে এসডিও এবং কলকাতা পুরসভা এলাকায় পুরো কর্তৃপক্ষের দায়িত্ব পালন করবেন। যাচাইয়ের পর চূড়ান্ত তালিকা জেলা শাসকের অনুমোদনের মাধ্যমে পোর্টালে আপলোড করা হবে। আগামী 1 জুন থেকে এই প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। বিপদের আশঙ্কায় দড়িতে বাঁধা 70 ফুটের মেসি কাটমানি বিতর্কে তৃণমূলকে তীব্র তোপ দিলীপ ঘোষের। কলকাতা লেক টাউনে স্থাপিত ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি 70 ফুটের বিশাল মূর্তিটি ভেঙে পড়ার আশঙ্কায় তড়িঘড়ি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পূর্ত দপ্তর। উদ্বোধনের মাত্র কয়েক মাসের মধ্যেই মূর্তির এই জরাজীর্ণ দশা এবং তা দড়ি দিয়ে বেঁধে রাখার দৃশ্য প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে আগের তৃণমূল সরকারকে এক হাত নিয়ে সুর চড়িয়েছে বিজেপি সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। বিশ্বখ্যাত একজন ফুটবল তারকার মূর্তি নিয়ে এমন নজিরবিহীন টানাপোড়েন শুরু হতেই শাসক দলকে তীব্র আক্রমণ করেছেন মন্ত্রী দিলীপ। এই ঘটনাকে বাঙালির জন্য চরম লজ্জাজনক বলে আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেন, আগের তৃণমূল সরকারের আমল জুড়ে চলা কাটমানি সংস্কৃতির কারণে এই মূর্তির আজ এমন বেহাল দশা। দিলীপ ঘোষ ক্ষোভ প্রকাশ করে বলেন যে মেসিকে কলকাতায় নিয়ে এসে কার্যত অপমান করা হয়েছে। বিশ্ববিখ্যাত একজন মানুষের মূর্তি 1 বছরও টিকল না এবং তা ভেঙে পড়ার মতো পরিস্থিতি তৈরি হলো। এই অব্যবস্থাপনার কারণে আন্তর্জাতিক স্তরে বাঙালির সম্মান ক্ষুণ্ণ হয়েছে দাবি করে তিনি মন্তব্য করেন, তৃণমূল বাঙালির নাক কান কেটে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে মূর্তির দুর্বল নির্মাণ শৈলীর কারণে যেমন বড় বিপদের ঝুঁকি তৈরি হয়েছিল, তেমন এই ঘটনাকে কেন্দ্র করে আগামী দিনে রাজ্যের রাজনৈতিক পারদ আরও চড়বে। বদলে গেল ঐতিহ্য। এবার রেড রোডের বদলে ব্রিগেডের মাঠে ঈদের নামাজ। পশ্চিমবঙ্গে ক্ষমতা বদলের পর এবার দীর্ঘদিনের চেনা ঐতিহ্যে বড়সড় রদবদল ঘটল। আসন্ন বকরি ঈদে আর রেড রোডে নয়, কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নামাজ পাঠ করবেন হাজার হাজার মুসলিম ধর্মপ্রাণ মানুষ। রাস্তা ব্লক করে নামাজ পাঠের কর্মসূচি বন্ধ করতে এবং যানজট এড়াতে নবান্নের পক্ষ থেকে এই বিকল্প ব্যবস্থার অনুমোদন দেওয়া হয়েছে।
রেড রোড চত্বর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে ভারতীয় সেনাবাহিনীর হাতে। সামরিক কুচকাওয়াজ ছাড়া অন্য যে কোনো বড় ধরনের উৎসব বা অনুষ্ঠানের জন্য ফোর্ট উইলিয়ামের সবুজ সংকেত পাওয়া বাধ্যতামূলক। সেনা সূত্রে খবর, কৌশলগত নিরাপত্তার স্বার্থে রেড রোডে আর নামাজ পড়ার অনুমতি দেওয়া সম্ভব নয় বলে গত বছরই প্রধান আয়োজক সংস্থা খিলাফত কমিটিকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ অনুরোধে শেষবারের মতো ছাড়পত্র মিললেও এবার সরকার বদলের পর সেই সিদ্ধান্ত কার্যকর করা হলো। এছাড়া মহানগরের যান চলাচল স্বাভাবিক রাখা এবং ট্রাফিক নিয়ন্ত্রণ সুনিশ্চিত করতেও রাস্তা বন্ধের পরিবর্তে ব্রিগেডের মাঠকে বেছে নেওয়া হয়েছে। তৃণমূল জমানায় রেড রোডের এই ধর্মীয় সমাবেশে একটি বড় রাজনৈতিক মাত্রা পেয়েছিল, যেখানে প্রায় প্রতি বছর তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপস্থিত থাকতে দেখা যেত। তবে রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রকাশ্যে রাস্তায় নামাজ পাঠ বন্ধের নীতি দেওয়া হলেও সাংবিধানিক ধর্মাচরণের অধিকারকে সম্মান জানিয়ে এই বিকল্প এবং নিরাপদ জায়গার বন্দোবস্ত করল নবান্ন। সম্প্রতি এই ব্রিগেডের মাঠেই আয়োজিত হয়েছিল লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের মতো বড় ধর্মীয় অনুষ্ঠান। এবার সেখানেই সম্পন্ন হতে চলেছে বকরি ঈদের নামাজ। আইন শৃঙ্খলা রক্ষা এবং বিশাল জামায়াত সামলানোর ক্ষেত্রে ব্রিগেডের মাটি সবচেয়ে বাস্তবসম্মত এবং সুবিধাজনক বলে মনে করছে প্রশাসন। বিজেপি দরজা খুললেই ঘর খালি তৃণমূলের অপেক্ষায় এতজন তৃণমূল এমপি। কাদের কথা বললেন সৌমিত্র খা? নতুন সরকার শপথ নিতেই একদিকে যেমন একের পর এক প্রকল্প ঘোষিত হচ্ছে, তেমনি আইন শৃঙ্খলা কড়া করতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। তারই মধ্যে জল্পনা তৈরি হচ্ছে, দ্রুত কি রাজ্যের রাজনৈতিক সমীকরণও পাল্টাতে চলেছে? তৃণমূলের মধ্যেই দুটি গোষ্ঠী তৈরি হতে পারে। বিজেপি সাংসদ সৌমিত্র খার দাবি, কেন্দ্রীয় বিজেপি ও রাজ্য নেতৃত্ব শুভেন্দু বাবু ও শ্রমিক দা যদি দরজা খুলে দেয়, 20 জন সাংসদ আসতে প্রস্তুত। অর্থাৎ বিজেপি দরজা খুললেই তৃণমূলের 20 জন সাংসদ পা বাড়িয়েই আছেন আসার জন্য। বুধবার মুখ্যমন্ত্রীর ডাকা প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সহ 6 জন তৃণমূল বিধায়ক। আপাত দৃষ্টিতে দেখলে এর মধ্যে কোনো অস্বাভাবিকত্ব নেই। এটাই স্বাভাবিক। দেশের অন্যান্য রাজ্যে উন্নতির জন্য শাসক বিরোধী এক মঞ্চেই বসে, কিন্তু পশ্চিমবঙ্গে তা হয় না। তাই এই দৃশ্য অনেককেই চমকে দিয়েছে। অন্যদিকে কল্যাণীর সেই প্রশাসনিক সভার পর বিধানসভায় আসেন শুভেন্দু অধিকারী। বৈঠক করেন অধ্যক্ষ রথীন্দ্র বসুর সঙ্গে। উপস্থিত ছিলেন বিজেপির বিধায়ক তাপস রায়, শঙ্কর ঘোষ এবং জগন্নাথ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, বিধানসভার বিভিন্ন কমিটি তৈরি এবং আগামী দিনের রোডম্যাপ নিয়ে বৈঠকে আলোচনা হয়। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই বৈঠকের মাঝে হঠাৎ করে উপস্থিত হন উলুবেড়িয়ার পূর্বের তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালি তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা। বৈঠক থেকে বেরিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের উন্নয়নের স্বার্থে সরকারের পাশে থাকবেন। প্রায় মিনিট 15 এখানে ছিলেন 2 তৃণমূল বিধায়ক। এই তো কদিন আগে দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হঠাৎ সাক্ষাৎ রাজ্য রাজনীতিতে জল্পনা তৈরি হয়। এর আগে দলীয় বৈঠকে ক্ষোভ উগরে দিয়েছিলেন তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে দাবি করেছিলেন, ফলতার পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ানো তৃণমূল প্রার্থী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জাহাঙ্গীর খানকে বহিষ্কার করা হোক। সেই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুরনো মন্তব্যের প্রসঙ্গ টেনে এনেছিলেন তিনি। জাহাঙ্গীর খানকে কেন দল থেকে বহিষ্কার করা হচ্ছে না, এই প্রশ্ন তুলেছিলেন এন্টালির তৃণমূল বিধায়ক সন্দীপন সাহাও। সেই সঙ্গে আরও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন তিনি। আর তারপর মঙ্গলবার বিধানসভায় শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন তৃণমূলের এই 2 বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। কিছু কি তাহলে ঘটতে চলেছে? যাদের ইচ্ছে চলে যেতে পারেন, দল ভাঙার আশঙ্কায় এবার কঠোর মমতা। রাজ্যের সমকালীন রাজনৈতিক টানাপোড়েনের মাঝে এক চরম অস্বস্তি ও অনিশ্চয়তা গ্রাস করেছে তৃণমূল কংগ্রেসের অন্দরমহলকে। একের পর এক কাউন্সিলরদের পদত্যাগ, দলবদল এবং গ্রেফতারের ঘটনায় এখন দলের সংগঠন খাদের কিনারায়। ঠিক তখনই কালীঘাটের বাসভবনে দমদম লোকসভা সাংগঠনিক জেলার পুরো কাউন্সিলরদের নিয়ে এক জরুরি বৈঠকে বসেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কামারহাটির বিধায়ক মদন মিত্র সহ শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে হওয়া এই বৈঠক থেকে একদিকে যেমন দল ত্যাগীদের কড়া বার্তা দেওয়া হয়েছে, তেমনি দলের বিশ্বস্ত কর্মীদের মনোবল চাঙ্গা করতে গঠন করা হয়েছে বিশেষ আইনি কমিটি। তৃণমূলের অন্দরে তৈরি হওয়া সাম্প্রতিক রক্তক্ষরণ রুখতে এবং কাউন্সিলরদের আইনি সুরক্ষা দিতে 5 সদস্যের একটি বিশেষ কমিটি গঠনের ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মলয় ঘটক, চন্দ্রিমা ভট্টাচার্য, মদন মিত্র, তাপস চট্টোপাধ্যায় এবং সব্যসাচী দত্তকে নিয়ে গঠিত এই কমিটি দলীয় জনপ্রতিনিধিদের যে কোনো আইনি সমস্যা, পরামর্শ, অভিযোগে সরাসরি পাশে দাঁড়াবে। তৃণমূল নেত্রীর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে 2021 সালের পুরনো ঘটনাকে টেনে এনে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে কাউন্সিলরদের ভয় দেখানো ও গ্রেফতার করা হচ্ছে। মূলত এই আইনি ভীতি দূর করে জনপ্রতিনিধিদের দলে টিকিয়ে রাখাই এই কমিটির প্রধান লক্ষ্য। বৈঠকে সাংগঠনিক ভাঙনের বাস্তব চিত্রকে আড়াল না করে দলনেত্রী স্পষ্ট জানিয়ে দেন, ভয় পেয়ে দল ছাড়ার কোনো প্রয়োজন নেই, কারণ দল সর্বদা পাশে আছে। তবে একই সাথে দল ত্যাগীদের উদ্দেশ্যে তার কঠোর হুঁশিয়ারি, যাদের ইচ্ছে চলে যেতে পারেন, কাউকে জোর করে আটকে রাখবো না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে একের পর এক পুরসভায় কাউন্সিলরদের দল ত্যাগের ফলে তৃণমূল স্তরের সংগঠনে যে বড়সড় ধস নেমেছে তা সামাল দিতেই দলনেত্রীকে নিজে মাঠে নামতে হয়েছে। এই কৌশলী বার্তার মাধ্যমে একদিকে যেমন দুর্বল চিত্তের কর্মীদের ছেটে ফেলার ইঙ্গিত দেওয়া হয়েছে, তেমনি অনুগতদের উপর আস্থা রেখে নতুন করে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়ে দলের অন্দরে তৈরি হওয়া অস্থিরতা প্রশমনের চেষ্টা চলছে।
রাজগঞ্জে 17,000 ভুয়ো জব কার্ডের হদিশ, তদন্তের দাবিতে সরব রাজনৈতিক দলগুলি। রাজগঞ্জের 100 দিনের কাজের প্রকল্পে ব্যাপক কারচুপির চাঞ্চল্যকর তথ্য সামনে এসছে। সম্প্রতি ব্লক জুড়ে জব কার্ডের ইকিউআইসি এবং আধার যাচাইকরণ প্রক্রিয়া শুরু হতেই 17,000-এরও বেশি ভুতুরে বা ভুয়ো কার্ডের হদিশ মিলেছে। এই বিপুল সংখ্যক ভুয়ো কার্ডের অস্তিত্ব প্রকাশ্যে আসতেই ব্লক প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে এতদিন ধরে এই ভুয়ো কার্ডগুলির মাধ্যমে সরকারি তহবিলের বিপুল অর্থ নয়ছয় করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজগঞ্জে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে উঠেছে। একই পরিবারে একাধিক কার্ড তৈরি করা এবং বহুলাংশে অস্তিত্বহীন বা মৃত ব্যক্তিদের নামে কার্ড সচল রেখে সরকারি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ তুলেছেন বিজেপির বিরোধী দলনেতা নিতাই মণ্ডল। ভুয়ো কার্ডের মাধ্যমে প্রকৃত অভাবী মানুষদের বঞ্চিত করে কারা এই বিপুল অর্থ পকেটে পড়েছে তা খতিয়ে দেখতে তিনি ইতিমধ্যেই ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে একটি লিখিত স্মারকলিপি জমা দিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। ব্যাপক আর্থিক অনিয়মের এই অভিযোগে সুর মিলিয়েছে শাসক দলও। রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার এই নিখোঁজ এবং ভুয়ো কার্ডগুলি অবিলম্বে বাতিলের পক্ষে সওয়াল করেছেন। এই বিপুল সংখ্যক ভুয়ো কার্ড চিহ্নিত হওয়ার ফলে আগামী দিনে রাজগঞ্জে 100 দিনের কাজের প্রকল্পে স্বচ্ছতা ফিরবে বলে মনে করা হচ্ছে। আধার সংযোগের মাধ্যমে প্রকৃত প্রাপকদের তালিকা যাচাইয়ের কাজ আরও জোরদার করা হচ্ছে এবং এই প্রক্রিয়ার শেষে সরকারি অর্থের অপচয় সম্পূর্ণ বন্ধ করা সম্ভব হবে। হুমকি দিয়ে ফতোয়া জারি করে হাওড়ার মঙ্গলাহাট দখল বিজেপির লোক দেখানো, প্রশাসনিক বৈঠক করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হয়েছিল ব্যবসায়ীদের, কিন্তু অবশেষে নিজেদের জেদি বজায় রাখলো বিজেপি। দখল করলো হাওড়ার মঙ্গলাহাট। সোমবার পুলিশকে দিয়ে হুমকি দিয়ে বলা হলো ফুটপাত দখল করে বঙ্গলাহাটের ব্যবসায়ীদের ব্যবসা করা চলবে না। এরপর রাতে রাজ্য বিজেপি শীর্ষ স্তর থেকে ব্যবসায়ী সংগঠনের কাছে ফতোয়া আসে মঙ্গলবার প্রশাসনের সঙ্গে বৈঠক করে যেমন ফুটপাতে ব্যবসা তেমনই চালিয়ে যেতে। সেই অনুযায়ী মঙ্গলবার ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা হাওড়া সিটি পুলিশের কর্তাদের সাথে বৈঠক করেন। বৈঠকের শেষে মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতির তরফে জানানো হয়, ভারতীয় লঘু উদ্যোগ নামে বিজেপির একটি ব্যবসায়ী সংগঠন এখানকার ব্যবসায়ীদের সঙ্গে যুক্ত হয়ে তাদের সংগঠন তৈরি করবে। তাদের নির্দেশ অনুযায়ী এখানে ব্যবসায়ীরা ব্যবসা করবেন। হাওড়ার মঙ্গলাহাট কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির সভাপতি মলয় দত্ত জানান, আগের মতোই যেমন সোম এবং মঙ্গলবার হাট বসত তেমনই চলবে, শুধু রাস্তার উপর বসা যাবে না, ফুটপাতের উপর একেবারে দেওয়াল ঘেঁষে বসে বেচাকেনা করতে হবে, পুরো ফুটপাত জুড়ে রাখা যাবে না। অবশ্য আমাদের ব্যবসায়ীরা তেমনটাই করতেন। তারপরেও মঙ্গলবার থেকে হাট তুলে নেবার প্রশাসনিক ফতোয়ায় আমরা আতঙ্কিত হয়ে পড়ি। প্রায় 10 থেকে 12,000 ব্যবসায়ী চরম অনিশ্চয়তার মুখে পড়ি। আমরা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সাথে যোগাযোগ করে বিষয়টি জানাই। এরপর তার আত্মসহায়ক আমাদের জানান, সোমবার ও মঙ্গলবার যেমন মঙ্গলাহাট যেমন চলে তেমন চলবে, তবে এদিন আমাদের প্রশাসনের সাথে বৈঠক করতে বলা হয়, সেই অনুযায়ী আমরা বৈঠক করি। সেখানেই ঠিক হয় রাস্তায় ব্যবসা করা যাবে না, ফুটপাতের একপাশে দেওয়াল ঘেঁষে পশা সাজিয়ে ব্যবসা করতে হবে। পাশাপাশি এটাও ঠিক হয় বিজেপির একটি ব্যবসায়ী সংগঠন ভারতীয় লঘু উদ্যোগ এলাকার ব্যবসায়ীদের এখনকার ব্যবসায়ীদের সাথে যুক্ত হবেন। তাদের কথা মতোই এখন থেকে চলতে হবে মঙ্গলাহাটের ব্যবসায়ীদের। আর 2 থেকে 3 ঘন্টার মধ্যে 180 ডিগ্রি ঘুরে যাবে খেলা, জারি সতর্কতা। স্বস্তির খবর, সাময়িকভাবে পিছু হচ্ছে গরম। আজ বুধবার থেকে আগামী 3 দিন ঝড় বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির কবলে সতর্কতা জারি করা হয়েছে। ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে কালবৈশাখী বইতে পারে। পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাতে আবহাওয়াবিদরা মনে করে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার আশঙ্কা রয়েছে। বজ্রাঘাত থেকে বাঁচতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। দক্ষিণ বিহার এবং আশপাশের এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সমুদ্রতল থেকে তার উচ্চতা 0.9 কিলোমিটার। তাতে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি বিহার থেকে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত, তা ঝাড়খণ্ড এবং উড়িষ্যার উপর গিয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে উত্তর এবং দক্ষিণবঙ্গে, তাই ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। উত্তরবঙ্গ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। উপরের দিকের 5টি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। টানা বৃষ্টিতে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি নিচে নামতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।